আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। একদম সকাল সকাল তোমাদেরকে ঘুম থেকে উঠাই নিয়ে চলে আসা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। আবার নিজেরই প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠিক আছে? তারপরও তোমাদের ক্লাস নিতে একটু দেরি হয়ে গেল, 9:30টায় টাইম দেওয়া ছিল। সেটিং করতে করতেই 42 বেজে গেছে। কি একটা অবস্থা। আচ্ছা, তোমরা একটু জানাও সবকিছু ঠিকঠাক কিনা, আমাকে কি দেখা যায়, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবাই একটু জানাও। তোমাদেরকে কিন্তু বলেছিলাম আজকের ক্লাসে সবাই আসবা, সুচেতনা কবিতা খুব ভালোভাবে পড়ে এমসিকিউ সব সলভ টলভ করে, যার যে গাইড রয়েছে এমসিকিউ সব সলভ করে দেন ক্লাসে আসতে। আজকে আমরা নিজেদেরকে টেস্ট করব। দেন রবিবারে তো সুচেতনা পরীক্ষা। কি বারে? ও সরি, তোমাদের সাহিত্যের খেলা টপিক থেকে পরীক্ষা হবে রবিবারে। তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা খুব ভালোভাবে পড়ো। আর এটার এক্সামও নিয়ে নেওয়া হবে হয়তো তারপরে সব মঙ্গলবারের দিকে। কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অল ক্লিয়ার। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাসটি আজকে শুরু করি। আসো, সবকিছু ঠিক আছে। আচ্ছা, গুড মর্নিং আপু, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে কি, কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা হলো অপশন এ বিকেলের নক্ষত্র, বি শাশ্বত রাত্রি, সি দারুচিনি বন, ডি হচ্ছে দূরতম দ্বীপ। কি হবে? কি হবে এটা? কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা কি? অপশন এ বিকেলের নক্ষত্র, বি শাশ্বত রাত্রি, দারুচিনি দ্বীপ, দূরতম দ্বীপ। 1 নম্বরের অ্যান্সার করো সবাই, 1 নম্বরের অ্যান্সার করো। যারা ক্লাস করছো আমি দেখতে পাচ্ছি না তোমরা কতজন ক্লাস করছো। সকালবেলা তোমাদের উপস্থিতি মেবি একটু কম, কিন্তু কোশ্চেন সলভিং ক্লাসে সবার উপস্থিত হওয়া উচিত। 1-এর ডি বলছে, ফিমা আক্তার বলছে 1-এর ডি দূরতম দ্বীপ। অনেকের চার্জ নাই, দেখলাম 4-5 জনের চার্জ নাই, কারেন্ট নাই। কারেন্ট না থাকলে তো আসলে কিছু করার নাই, কারেন্ট না থাকা তো কারোর হাতে না, কিন্তু চার্জ সকালে রাতে মেসেজ দেওয়া হয়েছে তোমাদের। আমার ক্লাস শেষ করার মনে হয় 10-15 মিনিট পরে মেসেজ দেওয়া হয়েছে যে 9:30টায় ক্লাস হবে, তাহলে তোমাদের চার্জ দিয়ে রাখা উচিত ছিল। যাই হোক, না থাকতেই পারে, তোমরা রেকর্ড ক্লাস করে নিও। ফিমা বলছে 1-এর ডি, সুরমা বলছে 1-এর ডি, সানজিদা, তিশা বলছে 1-এর ডি দূরতম দ্বীপ। কি হবে অ্যান্সার? ভালো করে, আরো ভালো করে আসো, আমরা অ্যান্সার দেখি। হ্যাঁ, আমাদের কবিতাতে ছিল যে সুচেতনা তুমি কি দূরতম দ্বীপ, বা এরকম একটা লাইন ছিল, তাই না? তাহলে অপশন ডি হবে অ্যান্সার। যারা 1-এর ডি অ্যান্সার করেছো, যেই 4 জন না 3 জন, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। সানজিদা আক্তার নাকি সুমাইয়া আক্তার বলছে 1-এর ডি। আচ্ছা, 2 নাম্বার বলছে মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, উক্তিটিতে প্রকাশ পেয়েছে, অর্থাৎ উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ইহলৌকিকতা, ভাবালুতা, সাম্যবাদী চেতনা, পরাবাস্তববাদী চেতনা। কি হবে? তবু মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে, কি প্রকাশ পেয়েছে? ইহলৌকিকতা, ভাবালুকতা, সাম্যবাদী চেতনা, পরাবাস্তববাদী চেতনা। কি হবে? 2 নম্বরের অ্যান্সার কি হবে? একটু ঝটপট অ্যান্সার করো সবাই। আমাদের কিন্তু আজকে অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা সব কোশ্চেন সলভ করব, তো সবাই একটু ঝটপট অ্যান্সার করো। ফিমা বলছে 2-এর এ ইহলৌকিকতা। ফিমা 2টা কোশ্চেনই সবার আগে অ্যান্সার দিয়েছে, তোমরা কেন আর ফিমার আগে অ্যান্সার দিতে পারছো না? সুমাইয়া আক্তার বলছে 2-এর এ, পারভেজ আলী বলছে 2-এর এ, সুরমা বলছে 2-এর এ, অর্থাৎ ইহলৌকিকতা। হ্যাঁ, ইহলৌকিকতা হচ্ছে দুনিয়ার যে জগৎ, তাই না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইহলৌকিকতা। মানুষ পৃথিবীর কাছে ঋণী মানে পৃথিবীর জীবনকে বোঝানো হয়েছে, এজন্য অ্যান্সার হবে 2-এর এ ইহলৌকিকতা। 3 নম্বর দেখো, একটা উদ্দীপক বলছে তবে পাল খোলো,
তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তরুণ মিলবে সম্মুখে জানি, উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ দেখো, এই যে উদ্দীপকটা পড়লাম যে তবে পাল খোলো, তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তরুণ মিলবে সম্মুখে জানি, এই এই উদ্দীপকের সাথে কবিতার মধ্যে যে প্রতিফলিত, কবিতার যে ভাব এখানে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, সংকট উত্তরণের প্রত্যাশা, সমকাল নিয়ে হতাশা। কি হবে? 3 নম্বর কিন্তু অনেক ইজি, উদ্দীপক দিয়ে কোশ্চেন, তারপরও কিন্তু অনেক ইজি একটা কোশ্চেন। 3-এর অ্যান্সার কি হবে? 3 নম্বরের অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। আবারও ফিমা সবার আগে, 3-এর সি, সংকট উত্তরণের প্রত্যাশা। বাকিটা আসো আমরা অ্যান্সার দেখি। হ্যাঁ, এখানে বলছে যে দেখো, সম্মুখে তরুণ, সেখানে মিলবে কি? সন্ধান মিলবে। তার মানে কি? একটা সম্ভাবনার কথা বলছে, এই সংকট উত্তরণের কথাই বলছে, তাই না? অ্যান্সার হবে সংকট উত্তরণের প্রত্যাশা, 3-এর সি। 4 বলছে হেরার তরুণ মিলবে সম্মুখে জানি, উক্তিটির সাথে সুচেতনা কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ্য করা যায়? অপশন এ বলছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, বি বলছে মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, সি বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, ডি বলছে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। দেখো, হেরার তরুণ মিলবে সম্মুখে জানি, এটা দ্বারা কি প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে একটা মানে আমার সামনে কিছু একটা মিলবে, এরকম ভালো কিছু হবে। তো এইটার সাথে সাদৃশ্য বা মিল রয়েছে দেখো অপশন ডি, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, মানে এই চির অন্ধকার কেটে গিয়ে একদিন কি হবে? অনন্ত সূর্যোদয় হবে, আলো ছড়িয়ে পড়বে এই পৃথিবীতে। এই কারণে দুইটা উক্তিতেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। আয়াত আরিনা বলছে আসসালামু আলাইকুম আপু, অনেক লেট করে ফেলেছি। না, বেশি লেট করনি, মাত্র 4টা কোশ্চেন। 5 নাম্বার দেখো, বলছে কবি বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন ও 1971-এর মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী কোন ধরনের কবিতার জন্য স্মরণীয়? অনুপ্রেরণাদায়ী কোন ধরনের কবিতার জন্য স্মরণীয়? এটা আমরা কোথায় পড়েছিলাম? কবি পরিচিতিতে পড়েছিলাম। অপশন এ বলছে রোমান্টিক কবিতা, শহর কেন্দ্রিক কবিতা, নিসর্গ বিষয়ক কবিতা, ইতিহাস ঐতিহ্য নির্ভর কবিতা। কি হবে? 5-এর অ্যান্সার কি হবে? এটা আমরা কবি পরিচিতিতে পড়েছি। 5 নাম্বার অ্যান্সার করো। 5-এর অ্যান্সার কি হবে? 5 নাম্বার, কবি কোন ধরনের রচনা করেছিলেন? এখনো 5 দেখতে পাচ্ছি না। তিশা অ্যান্সার করেছে 5-এর সি, সজীব বলছে 5-এর ডি, ফিমা বলছে 5-এর সি, 5-এর ডি বলতেছে কে জানি, সজীব। আর আয়াতও বলছে 5-এর সি, মানে বাকি সবাই বলছে 5-এর সি। হ্যাঁ, এখানে বলা ছিল নিসর্গ বিষয়ে কবিতা অ্যান্সার হওয়ার কথা ছিল না, বইয়ে কি ছিল? এটা তো আমি কনফিউজড হয়ে গেলাম, ইতিহাস ঐতিহ্য নির্ভর কবিতা নাকি নিসর্গ বিষয়ক কবিতা, কি পড়েছিলাম? আচ্ছা, এটা কনফিউজিং কোশ্চেন, আমি তোমাদের আরেকবার বই দেখে বলবো, ঠিক আছে? পরেরটা দেখো, চলে আসছে অ্যান্সার। কেন যে আমি বোর্ডে টাচ করতে গেলাম। 5 নাম্বারটা আমারও মনে হচ্ছে নিসর্গ বিষয়ক কবিতা, কিন্তু এখানে অ্যান্সার দাও ইতিহাস ঐতিহ্য নির্ভর কবিতা। আমি হচ্ছে এই 5-এর অ্যান্সারটা তোমাদেরকে আমি পরে বলবো। 6 নাম্বার দেখো, ঝরা পালক ও ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যগ্রন্থ, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, ঠিক আছে? ঝরা পালক এবং ধূসর পাণ্ডুলিপি। 7 নাম্বার বলছি জীবনানন্দ দাশ কার কাছ থেকে কবিতা লেখার প্রেরণা পেয়েছিলেন? কার কাছ থেকে? বাবা মা, ভাই বোন, কার কাছ থেকে? 7-এর অ্যান্সার করো। 7 নাম্বার অ্যান্সার করো তোমরা।
সাত কি হবে? বইয়ে নিসর্গ বিষয়ক কবিতা দেওয়া আছে, হ্যাঁ আমারও তাই মনে হয়েছে যে নিসর্গ বিষয়ক, তাহলে ওইটার অ্যান্সার নিসর্গ বিষয়ক কি হবে, ঠিক আছে। 5-এর অ্যান্সার নিসর্গ বিষয়ক হবে, 7-এর অ্যান্সার করছো তোমরা বি। ফিমা, রোকন, তিশা, পারভেজ, সুরমা, সুমাইয়া, আয়াত সবাই বলছো 7-এর বি, অর্থাৎ হচ্ছে মা। হ্যাঁ, জীবনানন্দ দাশের মাও একজন কবি ছিলেন, কুসুম কুমারী দাস। তিনি তার কাছ থেকে কি পেয়েছিল, অনুপ্রেরণা পেয়েছিল। আমরা একটা কবিতা পড়েছি না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে আদর্শ ছেলে, এটা কিন্তু কুসুম কুমারী দাশের লেখা। জীবনানন্দ দাশের মায়ের লেখা কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা, এরপর 8 নাম্বার দেখো, জীবনানন্দ দাশের কবিতায় অসাধারণত্ব লাভ করেছে। কি কারণে অসাধারণত্ব লাভ করেছে একটু দেখো। উপমা চিত্রকল্পের কারণে, প্রতীক সৃজন ও আলো আধারের ব্যবহারের কারণে, রঙের ও অনুভবের বিচিত্র মাত্রা ব্যবহারের কারণে। অ্যান্সার কোনটা হবে? 8-এর অ্যান্সার বলছি এ, আয়াত 1 ও 2। উপমা চিত্রকল্পের কারণে, প্রতীক সৃজন ও আলো আধারের ব্যবহারের কারণে। 8-এর অ্যান্সার কি হবে? আয়াত কিন্তু এ বলছে, বাকিরা বাকিরা 8-এর এ বলছে রোকন, রোকনও বলছে 8-এর এ, কিন্তু না, দেখো আমাদের কিন্তু ওই যে কবি পরিচিতিতে রয়েছে শেষের দিকে রঙের এক অনুভবের বিচিত্র মাত্রা ব্যবহার করেছেন, মানে তিনি আলো আধারের সাথে সাথে রঙের যে ব্যবহার সেটা তিনি খুব সুন্দর ফুটিয়ে তুলেছিলেন। তাহলে তোমাদের আরো ভালো করে পড়তে হবে কবি পরিচিতি, আমরা কিন্তু পড়েছিলাম এটা কবি পরিচিতিতে, দেখছো তোমরা কিন্তু 8-এর এ বলছে 1 ও 2, কিন্তু এটাও ছিল আমার মনে আছে যে এটা 3 নাম্বারও ছিল সেখানে। তোমাদের পড়া তাহলে এখনো আমাদের পড়া কম আছে, তাই না, আমাদেরকে আরো ভালোভাবে পড়তে হবে। 9 নাম্বার দেখো বলছে, জীবনানন্দ দাশ ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক, ইংরেজি সাহিত্যের অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক। কিসের অধ্যাপক ছিলেন জীবনানন্দ দাশ? 9-এর অ্যান্সার কি হবে? নয় নাম্বার কি হবে একটু জানাও। সুমাইয়া বলছে 9-এর সি, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। রোকনও বলছে 9-এর সি, হ্যাঁ জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। এরপরে দেখো বলছে 10 নাম্বার, কবি জীবনানন্দ দাশের মা সেকালের কি ছিলেন? জীবনানন্দ দাশের মা সেই কালের একজন বিখ্যাত কবি ছিলেন। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমাদের থেকে নিলাম না, কারণ এটা আমরা আগে তার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে, তখন আমি বলেছি যে তার মা কুসুম কুমারী দাসও কবি ছিলেন। এরপরে দেখো 11 নাম্বার, কবি জীবনানন্দ দাশের পিতার নাম কি? জীবনানন্দ দাশের পিতার নাম কি? ভবানন্দ দাস, চিত্তানন্দ দাস, সত্যানন্দ দাস, অলকানন্দ দাস, কি হবে? জীবনানন্দ দাশের নামের স্পেলিংটা সবাই খুব ভালোভাবে দেখবা, ঠিক আছে, নিচে দিবে কোনটি সঠিক বানান, 4টা অপশনেই জীবনানন্দ দাশ দিবে, তুমি কিন্তু তখন কনফিউজ হয়ে যাবা, তো খুব ভালোভাবে দেখবা। 11 নাম্বার কি হবে? 11-এর অ্যান্সার করো। সুমাইয়া বলছে 11-এর সি, সত্যানন্দ দাস। আর কেউ? সানজিদা, রোকন, আয়াত সবাই বলছে 11-এর সি, সত্যানন্দ দাস। হ্যাঁ সত্যানন্দ দাস। এই বানানগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবা। 12 নাম্বার বলছে জীবনানন্দ দাশের জন্ম তারিখ কোনটি? কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেছে? 17 জানুয়ারি 1899, 17 ফেব্রুয়ারি 1899, 27 জানুয়ারি 1889, 27 ফেব্রুয়ারি 1889, কি হবে?
12 নম্বরের অ্যান্সার কি হবে? 12 বি বলছে তিশা। তিশা সুরমা, তিশা বলছে 12 বি, সুরমা বলছে 12 এ। 17 জানুয়ারি 1899 বলছে সুরমা, তিশা বলছে 17 ফেব্রুয়ারি 1899। ফিমা বলছে 12 বি, সুমাইয়া বলছে 12 বি, তিশা বলছে 12 বি, আয়াত বলছে 12 বি। আসো আমরা দেখে নি, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 17 ফেব্রুয়ারি 1899। ঠিক আছে, এরকম কিন্তু যখন আমরা পড়েছি ভালো কথা, কিন্তু আমাদের সামনে অপশন দিলে আমরা কনফিউজড হয়ে যাব। এই কারণে খুব লক্ষ্য করে পড়বা প্রত্যেকটা জিনিস। তাহলে জীবনানন্দ দাশের জন্ম তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি এই যে সামনে আসতেছে, তাই না? 17 ফেব্রুয়ারি 1899। এরপরে দেখো 13 নম্বর বলছে কবি কুসুম কুমারী দাস ও কবি জীবনানন্দ দাশের সম্পর্ক কি? এগুলো হচ্ছে বিসিএস কোশ্চেন বা ইয়াতে আসে, ঠিক আছে, আমাদের বোর্ড এক্সামেও আসতে পারে। কুসুম কুমারী দাস ছিল জীবনানন্দ দাশের মা, তাহলে এদের সম্পর্ক ছিল হচ্ছে মা ছেলে, তাই না? 13 অ্যান্সার হবে বি, মা ছেলে। 14 নম্বর দেখো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছে? এইটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 14 নম্বরের অ্যান্সার করো। প্রকৃতিময়, চিত্ররূপময়, স্বদেশ চেতনাময়, নৈসর্গিক। কি হবে 14 অ্যান্সার কি হবে? মাত্র 10 জন লাইভে, বন্ধুরা সবাই কই গেছে? বন্ধুরা হচ্ছে অনেকেই মেসেজ দিয়েছে, তাদের হচ্ছে ফোনে চার্জ নাই, তারপরে কারেন্ট নাই, তার উপরে আবার হচ্ছে সকালে ক্লাস, অনেকেই রেকর্ড ক্লাস করবে, প্রাইভেট আছে। গতকাল একজন বলল তার হচ্ছে সকালে পড়া আছে। 14 অ্যান্সার করো। 14 বি বলছে, তিশা বলছে 14 বি, চিত্ররূপময়। আয়াত, সুমাইয়া, রাশেদুল, পারভেজ, ফিমা, সজীব সবাই বলছে 14 বি। হ্যাঁ, চিত্ররূপময়। আচ্ছা, এরপরে দেখো 15 জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি? কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? 7 ভাই চম্পা, ধূসর পাণ্ডুলিপি, 7টি তারার তিমির, বনলতা সেন। কোনটা কাব্যগ্রন্থ নয় এর মধ্যে? 15 নাম্বার। এই টাইপের কোশ্চেন গুলো খুবই কনফিউজ করে, অনেক প্রবলেম করে। সত্যি কথা, আমি তো খুব কনফিউজড হতাম যে এইগুলো আমার ভালো ইয়া থাকতো না, কিন্তু অপশন দেখে দেখে মনে রাখার চেষ্টা করতাম। 15 এর অ্যান্সার করো তোমরা। পনেরো কি হবে? ফিমা, সঞ্জিদা, আয়াত, সুমাইয়া, সজীব, সুরমা, পারভেজ সবাই বলছে 15 এর এ, 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়, বাকি 3টাই হচ্ছে কাব্যগ্রন্থ। আর এই বনলতা সেন থেকেই কিন্তু আমাদের সুচেতনা কবিতা নেওয়া হয়েছে। 16 নম্বর বলছে কবি জীবনানন্দ দাশ কবে মৃত্যুবরণ করেছে? 22 অক্টোবর 1954, 22 আগস্ট 1954, 22 সেপ্টেম্বর 1950, 22 অক্টোবর 1950। কি হবে 16 নম্বরের অ্যান্সার কি হবে? তোমাদের রবিবারে হচ্ছে সাহিত্য খেলা থেকে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিও, গ্রুপে মেসেজ দিয়ে দেওয়া হবে। কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছে কবে? 16 অ্যান্সার করো। সবার আগে সুমাইয়া অ্যান্সার করেছে 16 এ, 22 অক্টোবর 1954। রাশেদুল, ফিমা, সঞ্জিদা, আয়াত, সুরমা, সজীব সবাই বলছো তোমরা 16 এ, 22 অক্টোবর 1954। হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে 22 অক্টোবর 1954। আচ্ছা, তাহলে 17 ফেব্রুয়ারি 1899 থেকে 22 অক্টোবর 1954, ঠিক আছে? 17 নম্বর দেখো বলছে জীবনানন্দ দাশ কত বছর বয়সে মৃত্যুবরণ করে? কত বছর বয়সে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছে? 55 বছর বয়সে, ঠিক আছে? 55 বছর বয়সে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছে 1899 থেকে 1954। আচ্ছা, 18 নম্বর জীবনানন্দ দাশ কিভাবে মারা যায়? হৃদরোগে আক্রান্ত হয়ে, ট্রাম দুর্ঘটনায়, যক্ষা রোগে আক্রান্ত হয়ে, আত্মহত্যা করে। কি হয়েছিল জীবনানন্দ দাশের সাথে? সুকান্ত ভট্টাচার্য কিন্তু
মারা যায় কিভাবে সেই ইনফরমেশন এখানে রয়েছে। এই যে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কিন্তু সুকান্ত ভট্টাচার্য আমাদের কিশোর কবি মারা যায় মাত্র 21 বছর বয়সে, তাই না? এই কারণে সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। তার যক্ষা হয়েছিল এবং মারা গিয়েছিল। আচ্ছা, আয়াত ফিমা বলছে 18 বি ট্রাম দুর্ঘটনায়। হ্যাঁ, জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। 19 বলছে তবু শেষ সত্য নয় কথাটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অবিশ্বাসী, উদারতা, সন্দেহ প্রবণতা, মানবিকতা। 19 নাম্বার কি হবে? 19 এর অ্যান্সার করো। 19 কি হবে? নাইম ফারহান আমাদের সাথে জয়েন হয়েছে। নাইম অনেক লেট হয়ে গিয়েছে ক্লাসে জয়েন হতে। উনিশে কি হবে অ্যান্সার? 19 নাম্বার অ্যান্সার করো। ফিমা বলছে 19 ডি মানবিকতা। সজীব বলছে সি সন্দেহ প্রবণতা। আর হচ্ছে আয়াত, তিশা, সুরমা বলছে 19 ডি। হ্যাঁ, 19 ডি হবে অ্যান্সার। তবু শেষ সত্য নয়, এটা মানবিকতার দিক থেকে সে চিন্তা করেছে। হ্যাঁ, সময়ের প্রয়োজনে যুদ্ধ হানাহানি করতে হয়, কিন্তু এছাড়াও আমরা চিন্তা করতে পারি অন্য কোনো উপায় আছে কিনা। এটা হচ্ছে মানবিকতা বোধ থেকে তিনি বলেছেন। 20 নম্বর বলছে অস্তিত্বের সংগ্রামী শেষ কথা নয়, সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে। এমন ভাব প্রকাশ পেয়েছে কবিতার কোন চরণে? নূর, একটু চা দিও তো। আচ্ছা, 20 নাম্বার বলো অ্যান্সার কি হবে? 20 এর অ্যান্সার কি হবে? অস্তিত্বের সংগ্রামী শেষ কথা নয়, সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে। এরকম ভাব প্রকাশ পেয়েছে কবিতার কোন চরণে? সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে, তবু শেষ সত্য নয়, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। 20 এর অ্যান্সার কি হবে? 20 নম্বর অ্যান্সার কি হবে? সঞ্জিদা, তিশা বলছে 20 এর সি। তারপরে আয়াত বলছে 20 এর সি, তবু শেষ সত্য নয়। হ্যাঁ, আমরা এই যে একটু আগেই এই লাইনে আমরা পড়েছি যে তবু শেষ সত্য নয়, এটা হচ্ছে মানবিকতা প্রকাশ পেয়েছে। আর মানবিকতার আঙ্গিকে অ্যান্সার হবে হচ্ছে তবু শেষ সত্য নয়। আজকে কি নাইমের বার্থডে নাকি? রোকন উইশ করছে নাইমকে। নাইমের কি আজকে বার্থডে? দেখো 21 নম্বর বলছে দূরতম দ্বীপে কোন বনানী রয়েছে? ওই যে আমরা পড়েছি না দূরতম দ্বীপ, সেখানে কোন বনানী রয়েছে? নারকেলের, সুপারির, দেবদারু নাকি দারুচিনি? কি হবে অ্যান্সার? 21 এর অ্যান্সার কি হবে? 21 নাম্বার অ্যান্সার করো। 21 এর অ্যান্সার কি হবে? ফিমা বলছে 21 এর ডি। 21 এর ডি। 21 এর ডি কি আছে? দারুচিনি। দারুচিনি, ভালো করে অ্যান্সার করো সবাই। আয়াত বলছে 21 এর ডি। সুমাইয়া বলছে 21 এর ডি। রাশেদুল বলছে 21 এর ডি। পারভেজ বলছে 21 এর ডি। আপু, আমার 2% চার্জ নিয়ে এখন থেকে ক্লাস করলাম, কখন জানি ফোন বন্ধ হয়। চার্জে দিয়ে ক্লাস করো, চার্জে দিয়ে ক্লাস করো, তাহলে হচ্ছে চার্জও হবে, কথাও মানে ক্লাসও করা হবে। আচ্ছা, যাই হোক, দেখো হ্যাঁ 21 এর ডি হবে অ্যান্সার। যারা 21 এর ডি অ্যান্সার করেছো দারুচিনি, তাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, আজকে নাইমের হচ্ছে বার্থডে। আমাদের সকলের তরফ থেকে নাইমের জন্য অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে নাইম, তোমার সামনের দিনগুলো অনেক ভালো হোক এবং সামনের বছরটা একদম সফলতার বছর হয়ে ধরা দিক। ঠিক আছে, অনেক শুভকামনা তোমার জন্য। আচ্ছা, 22 নাম্বার দেখো বলছে কবির মতে কোথাকার রণরস্ত, রণরস্ত না রণরক্ত? এটা হবে রণরক্ত। ঠিক আছে, রণরক্ত সফলতা শেষ সত্য নয়। রণরক্ত শেষ সত্য না।
22 কি হবে? কারেন্ট নাই আপু, তাহলে আর কি করার? 22 এর এ বলছো, ফিমা বলছে 22 এর বি, বাকি সবাই 22 এর এ বলছে। অর্থাৎ এই পৃথিবীর, আর 22 এর বি বলছে যুদ্ধক্ষেত্রের। কবির মতে কোথাকার রণরক্ত সফলতা শেষ সত্য নয়? এই অ্যান্সার হবে এই পৃথিবীর। এই পৃথিবীতে রণরক্ত শেষ সফলতা নেই। রণরক্তটা কোথাকার? পৃথিবীতে তো হচ্ছে এগুলো, তাই না? যুদ্ধক্ষেত্রটাও তো পৃথিবীতে, এই কারণে অ্যান্সার হবে এই পৃথিবীর। 23 নাম্বার বলছে কবির মতে নির্জনতা কোথায় আছে? দূরতম দ্বীপের কোন বনানী রয়েছে? আচ্ছা, মানে এখানে একসাথে দুইটা কোশ্চেন, যে নির্জনতা কোথায় আছে আর একটা হচ্ছে দূরতম দ্বীপে কোন বনানী রয়েছে। নদীর পাড়ে, বনানীর ফাঁকে, বনান্তে, নক্ষত্রের কাছে, কোথায়? কি হবে অ্যান্সার? কি হবে 23-এর? তেইশের অ্যান্সার বলছো বি। আয়াত বলছে 23-এর বি, ফিমা বলছে 23-এর বি, বনানীর ফাঁকে। হ্যাঁ, বনানীর ফাঁকে। বনানী মানে কি? বনানী মানে ঘন বন। সজীব, সঞ্জিদা, সুমাইয়া আক্তার সবাই বলছে 23-এর বি, সবার অ্যান্সার সঠিক হয়েছে। 24 দেখো, কবি নক্ষত্রের সঙ্গে দ্বীপের তুলনা করেছেন কেন? নক্ষত্রের সঙ্গে কেন দ্বীপের তুলনা করেছে? অপশনগুলো দেখো। ভাবালুতার জন্য। ভাবালুতা বলতে জাস্ট মনের মধ্যে একটা জগৎ তৈরি করার জন্য, ভাবার যে জগৎ, ভাবনার যে জগৎ, সেই ভাবনার জন্য। তারপরে বলছে অল্প দূরত্ব বোঝাতে, অনাধিগম্য দূরত্ব বোঝাতে। অনাধিগম্য দূরত্ব কি? যেখানে যাওয়া অনেক কষ্টকর বা যাওয়া যায় না। তারপরে ডি বলছে কল্পনার আবেশে। কি হবে 24-এর অ্যান্সার কি হবে? কাদের কাদের আমার মতন খুব ঠান্ডা লাগছে বলো তো? আমার তো শীতকালে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছি, ঠান্ডায় একদম অবস্থা খারাপ। সকালবেলা আসতে গিয়ে আরো অবস্থা খারাপ, এত বাতাস, এত ঠান্ডা। দুইটা টাইমেই বেশি ঠান্ডা পড়ে। একটা হচ্ছে এই যে সকালবেলা, মানে সবসময়ই তো ঠান্ডা, তারপর আবার সকালবেলা আর সন্ধ্যায় তোমাদের ক্লাস নিতে হয়। তোমাদের ক্লাস নিয়ে 8টায়, কিন্তু তোমাদের আগে কিন্তু 26-এর ক্লাস থাকে। 26-এর ক্লাস আমি শুরু করি হচ্ছে 6টা থেকে। তো ওই টাইমেও একদম সন্ধ্যা প্রচন্ড শীত পড়ে, তার মধ্যে আসতে হয়, মানে এই ঠান্ডায় আমার অবস্থা শেষ। আবার ভার্সিটিতে যাওয়ার জন্য 7টায় বাস ধরার জন্য 6:30 বা 6:50 বের হতে হয়। তো মানে পুরো অবস্থাই খারাপ। আর মগবাজার থেকে ভার্সিটিতে যাইতে জাহাঙ্গীরনগর যেতেও সময় লাগে বেশ, 1.5 থেকে 2 ঘন্টা। যেহেতু সকালবেলা জ্যাম থাকে না, তো 1.5 ঘন্টার মধ্যে সাধারণত চলে যাই। তো ওই সময়ও ঠান্ডা, মানে সবসময় ঠান্ডা। আসলে শীতকাল আমার জন্য খুবই অপছন্দের একটা ঋতু, আমার খুবই খারাপ লাগে, আমার শীতকাল একদম পছন্দ না। যাই হোক, 24-এর অ্যান্সার তোমরা করছো সি। আচ্ছা শুনো, তোমাদের তো আগে সবাই তোমরা জীবনের সাথে পরিচিত ছিলে, জীবন ভাই। এখন কিন্তু জীবন হলো তার পার্সোনাল কাজের জন্য জীবন চলে গেছে। ও হচ্ছে জাপান চলে গেছে, মানে এখনো যায় নাই, ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই। এই কারণে আমাদের এখন সব রকম সেটিং টেটিং যে করে সেটা কিন্তু হচ্ছে নূর, বুঝছো? নূর কি আসবা? সামনে আসবা, আসো একটু সবার সাথে পরিচিত হও। আচ্ছা, আরেকদিন। নূর লজ্জা পাচ্ছে, আরেকদিন পরিচিত হবে। আচ্ছা, 24-এর সি বলছো তোমরা অনাধিগম্য দূরত্ব বোঝাতে। হ্যাঁ, অনধিগম্য দূরত্ব মানে হচ্ছে দূরত্বটা অনেক বেশি, যে যেতে অনেক কষ্ট হয়, বা বিশাল দূরত্ব। সুচেতনা আমাদেরকে ছেড়েই বিশাল দূরত্বে গিয়ে বসবাস করছে, তাই পৃথিবীর মানুষের মধ্যে তো হানাহানি। আচ্ছা, 25 নাম্বার বলছে কবিতায় সুচেতনাকে কবি কি বলেছে? কবিতায় সুচেতনাকে কবি কি বলেছে? প্রিয়া, দূরতম নদী, নিকটতম মানুষ, দূরতম দ্বীপ। দূরতর না, মনে হয় দূরতম আছে বইতে। যাই হোক, যেটা থাকবে সেটা। কবিতায় সুচেতনাকে কবি কি বলেছে? প্রিয়া বলেছে, দূরতম নদী বলেছে, নিকটতম মানুষ বলেছে, নাকি দূরতম দ্বীপ বলেছে? কি হবে 25-এর অ্যান্সার করো তোমরা। খুবই শীত আপু, টাইপ করতে পারছি না আসলে, মানে এই ঠান্ডায় না হাত বের করতেও অনেক কষ্ট হয়।
আপু পরিচয় করিয়ে দেন। নূরকে বলেছিলাম কিন্তু নূর লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, আরেকদিন আসবে। ও ঘুম থেকে উঠে আসছে তো এই জন্য আসতে যাচ্ছে না। যাই হোক, দেখো আয়াত বলছে 25-এর ডি। ফিমা, সুমাইয়া, সজীব, সঞ্জিদা, সুরমা, পারভেজ সবাই বলছে 25-এর ডি, দূরতম দ্বীপ। হ্যাঁ, আমরা পড়েছি যে সুচেতনা তুমি নিকটতম মানুষ না, 25-এর অ্যান্সার হবে ডি, দূরতম দ্বীপ। হ্যাঁ, 25-এর অ্যান্সার ভুল আছে। আপু রুটিন পাবো কোথায়? যেই গ্রুপে সেই ক্লাসের রুটিন পাবা। বাংলা ক্লাসের রুটিন তো দেওয়া হয়েছে, বৃহস্পতিবার রাত 8টায়, শুক্রবার রাত 8টায়, শনিবার সকাল 9:30টায়। ক্লাস শুরু হতে 2-5 মিনিট একটু এদিক ওদিক হয়, ঠিক আছে? যেই গ্রুপে যেই সাবজেক্ট সেই সাবজেক্টের রুটিন দেওয়া হয়। বাংলা রুটিন পেয়ে গিয়েছো, ইংলিশের রুটিন খালিদ ভাই দিয়ে দিবে, খালিদ ভাইয়ের গ্রুপে আস্ক করো, তারা সেখানে পেয়ে যাবা। আইসিটি তে তারেক ভাইয়ের ক্লাসে, তারেক ভাইয়ের গ্রুপে, সেখানে আইসিটির রুটিন পেয়ে যাবা। আজকে অল্প কয়েকজন আছে, পরিচয় করিয়ে দেন। অল্প কয়েকজনের পরিচয় করে লাভ কি? যেদিন সবাই থাকবা, রাতের ক্লাসে সবাই থাকো তোমরা, রাতে পরিচয় করিয়ে দিব, তাহলে সবার সাথে পরিচিতি হয়ে যাবে। 26 নাম্বার সুমাইয়া বলছে 26-এর ডি, ফিমা বলছে 26-এর ডি, আয়াত, রোকন, সজীব সবাই বলছে 26-এর ডি, নক্ষত্রের কাছে। নাইম ফারহানও বলছে 26-এর ডি, তিশা, সুরমা 26-এর ডি। হ্যাঁ, চাঁদের কাছে না, এটা হবে নক্ষত্রের কাছে। শুনো, এইটা একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা বইতে পড়েছি দূরতম নক্ষত্র, মানে নক্ষত্র এরকম কিছু একটা। তো যদি মনে করো নক্ষত্র, চাঁদও তো একটা নক্ষত্র, তাই না? চাঁদও একটা নক্ষত্র না? এবার এটা হবে কি জানো, যদি মনে করো নক্ষত্র অপশন নাই, তোমাদের অপশনে যদি নক্ষত্র না থাকে, রয়েছে চাঁদ, তাইলে বুঝে নিবা চাঁদ হবে অ্যান্সার, কারণ চাঁদও একটা নক্ষত্র। এবার যদি চাঁদ এবং নক্ষত্র দুইটাই থাকে, সেক্ষেত্রে বইয়ের ডিরেক্ট কাছে হচ্ছে নক্ষত্র, তাহলে নক্ষত্র দিয়ে দিবা। নক্ষত্র না থাকলে যেন আবার ঘাবড়াই যেও না, আল্লাহ এখানে তো অপশনে নাই, কি হবে এরকম যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 27 নাম্বার, কবি বিকেলে নক্ষত্রের সঙ্গে কিসের কল্পনা করেছে? দূরের নদীর, দূরতম দ্বীপের, মেঠো পথের পরপারে। 27 কি হবে? 27 সুরমার ভাইয়ার নামও হচ্ছে নূর। বাহ, মাশাআল্লাহ। এরপরে দেখো 27 কি হবে অ্যান্সার? সুমাইয়া বলছে 27-এর বি, আয়াত বলছে 27-এর বি অর্থাৎ দূরতম দ্বীপ। আয়াত বলছো আচ্ছা, হ্যাঁ দূরতম দ্বীপ, বিকেলে নক্ষত্রের সঙ্গে কল্পনা করেছে দূরতম দ্বীপের। 28 বলছে নির্জনতা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে? প্রশান্তি, জনমানবহীন, হতাশা, নিরাশা। কি হবে 28-এর অ্যান্সার? কি হবে? আঠাশের অ্যান্সার কি হবে? আঠাশের বি বলছে, আয়াত বলছে 28-এর বি, সুরমা বলছে 28-এর বি, জনমানবহীন। সঞ্জিদা বলছে 28-এর বি, সুমাইয়াও বলছে 28-এর বি, জনমানবহীন। নির্জনতা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে? জনমানবহীন। হ্যাঁ, যেখানে প্রশান্তি না, জনমানবহীন হবে। আচ্ছা, শুনো 28-এর এই হবে অ্যান্সার, বুঝছো? নির্জনতা অর্থ যদি বলে, নির্জনতা অর্থ হচ্ছে জনমানবহীন, আর নির্জনতা কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছে যেখানে প্রশান্তি আছে, মানে আমাদের এই সমাজে মানুষজন যেখানে রয়েছে সেইখানে এতটাই বেশি অশান্ত অস্থির পরিবেশ যে
সুচেতনায় একটা নির্জন স্থানে চলে গিয়েছে একটু প্রশান্তির খোঁজে, মানে মানুষের অস্থিরতায় সে আর বিরাজ করতে পারছে না, সে দূরের দ্বীপে গিয়ে নির্জন স্থানে একটু প্রশান্তির খোঁজে গিয়ে বসবাস করছে। বোঝা গেল? তাইলে নির্জনতা অর্থ হচ্ছে জনমানবহীন, আর নির্জনতা দ্বারা কবি বোঝাতে চেয়েছে প্রশান্তি। গাইডে কি দেওয়া? প্রশান্তি হওয়ার কথা অ্যান্সার। 28-এর এই হবে অ্যান্সার। আচ্ছা, সাব্বির আমাদের বলছে প্রেজেন্ট হয়েছে। এরপরে দেখো 29 বলছে কবি মানুষকে কিসের মতো ভালোবাসতে গিয়েছিল? পাখির মতো, মানুষের মতো, আত্মীয়ের মতো, প্রিয়ার মতো। কি হবে? উনত্রিশ কি হবে? উনত্রিশের অ্যান্সার কি হবে? কবি মানুষকে, ফিমা বলছে 29-এর সি আত্মীয়ের মতো ভালোবাসতে চেয়েছিল। আচ্ছা, তারপর আয়াত বলছে 29-এর বি, পারভেজ বলছে বি, সাব্বির বলছে বি, সজীব, সবাই বলছে 29-এর বি। হ্যাঁ, মানুষকে মানুষের মতো ভালোবাসতে গিয়ে, মানে প্রকৃত ভালোবাসার কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে মানুষের মতো, কবি মানুষকে মানুষের মতো ভালোবাসতে গিয়েছিল। 30 নাম্বার বলছে দেখো কবির সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে। প্রকাশক চরণ কোনটি? মানে হচ্ছে কবির সংবেদনশীল যে কবি সত্তা রয়েছে সেটাকে পুড়িয়ে দিচ্ছে। এই বিষয়টাকে নিচের কোন চরণে প্রকাশ করা হয়েছে? বিকেলে নক্ষত্রের কাছে, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কি হবে 30-এর আনসার? কবি সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে, এই ভাবটা প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? তোমাদের কিন্তু কোশ্চেন পড়ে বুঝতে হবে। এখন না হয় আমি ভেঙে ভেঙে কোশ্চেনে আসলে কি বোঝাতে চেয়েছে সেটা আমি বলছি। এক্সাম হলে তার বোঝাই দেওয়ার জন্য, কোশ্চেন বোঝাই দেওয়ার জন্য আমি থাকবো না, তখন কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। পারভেজ বলছে 30-এর সি, আয়াত বলছে 30-এর বি। 30-এর বি কি আছে? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। 30-এর সি ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আচ্ছা, পারভেজ বলছে 30-এর সি, ফিমা বলছে 30-এর বি, বাকিরা সুমাইয়া বলছে 30-এর বি, ম্যাক্সিমাম বলছে 30-এর বি, এর পারভেজ শুধু বলছে 30-এর সি, সুরমা, তারপরে সজীব, সবাই বলছে 30-এর বি। হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে 30-এর বি। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। কেন এটা হবে? দেখো কবির সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে, মানে কি একটা প্রতিকূল পরিবেশের কথা বলছে। বুঝতে পেরেছো? আর আমরা কবিতার লাইনে যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণে, রূঢ় রৌদ্র দ্বারা প্রতিকূল পরিবেশটাকেই বোঝানো হয়েছে। তাহলে এইখানেও প্রতিকূলতা প্রকাশ পেয়েছে, এই চরণেও প্রতিকূলতা প্রকাশ পেয়েছে, এই কারণে 30-এর আনসার হবে বি। সাব্বির বলছে 30-এর বি, নাইম ফারহানও বলছে 30-এর বি। যারা বি বলেছে তাদের আনসার সঠিক হয়েছে। 31 দেখো মানুষই মানুষের হত্যাকারী, এই ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? মানুষই মানুষের হত্যাকারী, অপশন এ বলছে মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, বি বলছে দেখেছে আমারই হাতে নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, সি বলছে মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, ডি বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। কি হবে? একত্রিশের অ্যান্সার কি হবে? আয়াত বলছে 31-এর বি, আয়াত বলছে 31-এর বি, দেখেছি আমারই হাতে নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পারভেজ বলছে 31-এর বি, সজীব বলছে বি। আচ্ছা, হ্যাঁ, মানুষই মানুষের হত্যাকারী। কবিও এখানে বলতেছে যে কবি তার জীবনের প্রয়োজনে
প্রতিকূল পরিবেশ কাটানোর জন্য অনেক সময় কি করেছে, যুদ্ধে জড়িয়ে যেতে হয়েছে, এবং সেই সময় দেখা গেছে যারা মারা গেছে তার হাতে, তারা তারই কি নিজের লোক, তারা কেউ তার শত্রু নয়, তাই জন্য হবে মানুষই মানুষকে হত্যাকারী বলতে দেখেছি আমারই হাতে নিহত। আচ্ছা, আমারই হাতে নিহত, আমিও মানুষ, আমার হাতে যে নিহত হয়েছে সেও মানুষ, তাহলে মানুষই মানুষের হত্যাকারী। 32 বলছে সুচেতনা কবিতার কোন উপমায় বিক্ষুব্ধ কবিসত্তার পরিচয় পাওয়া যায়? দূরতর দ্বীপ, রণরক্ত সফলতা, ক্রমমুক্তির রূঢ় রৌদ্র। বিক্ষুব্ধ কবিসত্তার পরিচয় পাওয়া যায় কোন কথাটিতে? 32 এর অ্যান্সার কি হবে? 32 অ্যান্সার করো। নাইম, তারপরে নাইম বলছে 32 এর বি, আর সজীব, ফিমা, সাব্বির, সুমাইয়া, সঞ্জিদা বলছে ডি। আচ্ছা, তোমরা বি ডি মিক্সড করে বলছো। ক্রমমুক্তির রণরক্ত সফলতা, আসো দেখি অ্যান্সার হবে রূঢ় রৌদ্র। বুঝছো, ক্রমমুক্তিও হবে না, রক্ত হবে না। যারা ডি অ্যান্সার করেছে ম্যাক্সিমামই ডি অ্যান্সার করেছে, রূঢ় রৌদ্র। বিক্ষুব্ধ কবিসত্তা বলতেও কিন্তু প্রতিকূল যে প্রতিকূল যে পরিবেশ, তাই না, সেটাকে বোঝাচ্ছে। যা তার প্রতিকূলে নাই, যা তার আয়ত্তে নাই, সেরকম একটা পরিস্থিতির কথা বোঝাচ্ছে যে বিক্ষুব্ধ কবিসত্তা। রূঢ় রৌদ্র হচ্ছে প্রতিকূলতার ইঙ্গিত করছে, এই কারণে 32 এর ডি হবে অ্যান্সার। আচ্ছা, 33 বলছে এই পথে আলো জ্বেলে, কোন পথের কথা বলা হয়েছে এখানে? এই পথে আলো জ্বেলে বলতে কোন পথের কথা বলা হয়েছে? শুভ চেতনার পথ, দারুচিনি বনানীর পথ, অন্ধকার পথ, আলোকিত পথ। কি হবে 33 এর অ্যান্সার? কি হবে? তেত্রিশের অ্যান্সার কি হবে? তেত্রিশের অ্যান্সার কি হবে? ফিমা বলছে এ, সুমাইয়া বলছে ডি, আয়াত বলছে এ, রাশেদুল, সজীব, সাব্বির সবাই বলছে এ। আসলে দেখি, নাইম ফারহানা বলছে এ। এটা হবে হচ্ছে শুভ চেতনার পথ। যারা এ বলেছে তাদের অ্যান্সার সঠিক হয়েছে। 34 বলছে অনেক শতাব্দীর মনীষীর কাজ। কোনটি অনেক শতাব্দীর মনীষীর কাজ? পৃথিবীকে মুক্ত করা, জীবনযাত্রার উন্নয়ন করা, প্রেমময় সমাজ গঠন করা, শিক্ষার উন্নয়ন করা। কি হবে অনেক শতাব্দীর মনীষীর কাজ কোনটি? পৃথিবীকে মুক্ত করা। পৃথিবীর যে আজকে মানে বিশাল একটা রোগ হয়েছে, এই রোগ থেকে মুক্ত করাই হচ্ছে অনেক শতাব্দীর মনীষীর কাজ। সেই রোগটা কি? পৃথিবীর যে অস্থিরতা সেটা দূর করা। 35 বলছে কবির সংবেদনশীল কবিসত্তাকে পুড়িয়ে দিচ্ছে। প্রকাশক চরণ কোনটি? বিকেলে নক্ষত্রের কাছে, আজকে অনেক, রূঢ় রৌদ্র। এটা এসেছে আগে, যে সংবেদনশীল কবিসত্তা বলতে প্রতিকূল পরিবেশকে বোঝায়, তাই অ্যান্সার হবে হচ্ছে রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। একটা অ্যান্সার দেখাইতে গিয়ে আরেকটাও দেখানো হয়ে গিয়েছে। দেখো, মানব সমাজ চলে আসছে। প্রায় ততদূর ভালো, ডট ডট ডট, শূন্যস্থানে কি বসবে? প্রায় ততদূর ভালো হচ্ছে মানব সমাজ। তাহলে দেখো, কবিতার লাইনগুলো কত ভালোভাবে পড়তে হবে বুঝতে পারছো? তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে বলো, ইন্টারমিডিয়েট বোর্ড এক্সামে বলো, এরকম আসবে। একটা লাইন দিয়ে দিবে, পরের চরণ কি হবে, আগের চরণ কি হবে, একটা লাইন দিয়ে দিবে, মাঝখানে শূন্যস্থান দিয়ে দিবে, যে শূন্যস্থানে কোন শব্দ বসবে। ভীষণ ভালোভাবে কবিতাগুলো তোমরা পড়বা। 37 বলছে সুচেতনা শব্দের অর্থ কি? সুচেতনা মানে হচ্ছে মানবিক বোধ, শুভ যাত্রা, সুন্দর মন, শুভানুধ্যায়ী। কি হবে? সুচেতনা বলতে বোঝায় মানবিকতা বোধ বা মানবিক যে বোধ, ভালো বোধ। ঠিক আছে,
38 বলছে রণরক্ত শব্দের অর্থ কি? রণরক্ত রক্তাক্ত যুদ্ধ, যুদ্ধ রক্ত, যুদ্ধক্ষেত্র, যুদ্ধ বিগ্রহ। রণরক্ত, রণরক্ত কি? রণ হচ্ছে যুদ্ধ আর রক্ত তো রক্তই, মানে রক্তাক্ত যে যুদ্ধ সেটাই হচ্ছে রণরক্ত। 39 বলছে অনন্ত শব্দের অর্থ কি? অনন্ত মানে কি? অন্তহীন, আদি ও অন্ত, শেষ মাথা, আনন্দ। কি হবে 29 এর অ্যান্সার কি হবে? অনন্ত শব্দের অর্থ কি? অনন্ত শব্দের অর্থ হচ্ছে অন্তহীন, যার কোনো শেষ নেই। ঠিক আছে, যার কোনো শেষ নেই, অন্তহীন। 40 বলছে সুচেতনা শব্দটি দ্বারা বোঝানো হয়েছে শুভ বোধ, মানবিক চেতনা, চেতনার উত্তরণ। কোনটা হবে? সুচেতনার সাথে তো হচ্ছে শুভ বোধ মানে ভালো বোধ, ভালো চিন্তা শক্তি, সেটাকে বোঝাচ্ছে। মানবিক চেতনা মানে মানবিকতা বোধ। চেতনার উত্তরণ বলতে কি জানো? মানবিকতা ঘটানো। তো ঘটানো তো কাজ না, মানবিকতা যখন থাকবে সেটাই হচ্ছে সুচেতনা। এই কারণে অ্যান্সার হবে 1 ও 2। 40 এর অ্যান্সার হবে 1 ও 2। তোমরা 39 এর অ্যান্সার করছো, 39 এ এ যারা অ্যান্সার করেছো সবার অ্যান্সার সঠিক। 40 এর ডি না, 40 এর ডি না, 40 এর হচ্ছে 1 ও 2। কেন 1 ও 2 সেটাও কিন্তু বললাম, যে চেতনার উত্তরণ মানে কি? চেতনার বিকাশ ঘটানো ইজ নট সুচেতনা। সুচেতনা হচ্ছে যখন চেতনাটা থাকবে, সেটা হচ্ছে সুচেতনা। 41 বলছে সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 41 এর এ হবে অ্যান্সার। 42 দেখো বলছে বনলতা সেন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? পাঠ পরিচিতিতে ছিল কিন্তু এটা। বনলতা সেন, ওই যে ব্র্যাকেটে সাল দেওয়া ছিল। বনলতা সেন কাব্যগ্রন্থটি 1941 সালে প্রকাশিত হয়। বনলতা সেন কাব্যগ্রন্থটি 1941 সালে প্রকাশিত হয়। 43 দেখো বলছে কি সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন? মানে কোন চেতনার মাধ্যমে কবি যেটা চাচ্ছে সেইটাই আসবে এই পৃথিবীতে, সেটা হচ্ছে সুচেতনার ভিত্তিতে। 43 এর অ্যান্সার হবে হচ্ছে বি, সুচেতনা। 44 বলছে কবির মতে সুচেতনা কেমন ধারণা? এটা নিকটতম দ্বীপ সদৃশ্য একটি ধারণা না, নিকটতম তো না, দূরের ছিল। প্রাচীনতম দ্বীপ সদৃশ, প্রাচীনও না, সুপ্রাচীন না, এগুলো না। আমার কাছে কোশ্চেন এত দেরি করে আসছে কেন? নেট স্লো, এই জন্য। 1942 হবে। আচ্ছা তাহলে 1942 হবে অ্যান্সার। মেবি এখানে ভুল দিয়েছে, 1942 হবে। বইয়ে যেটা দাও, বই ইজ অলওয়েজ রাইট, বইয়ে যেটা দাও সেটা। তাহলে বনলতা সেন প্রকাশ পেয়েছিল 1942 সালে। সুচেতনা তাহলে কেমন ধারণা? দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, দূরের দ্বীপের, নিকটও না, প্রাচীনও না। এরপরে বলছে দূরতর দ্বীপ সদৃশ ধারণা কোনটি? সুচেতনা। মাত্রই আমরা পড়লাম এটা। প্রশ্নটা আবার কত ভাবে আসতে পারে দেখো। (1942) হবে। 46 বলছে পৃথিবীর নির্জনতায় যুদ্ধের রক্তে নিঃশেষিত নয় কোনটি? পৃথিবীর নির্যাতনায় যুদ্ধের রক্তে নিঃশেষিত নয় কোনটা? সুচেতনা। কারণ হচ্ছে সুন্দর চেতনা, শুভ বুদ্ধি কোনো কিছুতেই শেষ হয়ে যেতে পারে না। যুদ্ধের মধ্যেও সুচেতনা যদি আবির্ভূত হয় তাহলে সে নৃশংস হতে পারে না। বুঝতে পেরেছো? কোনো কিছুতেই সুচেতনা যে ধারণা সেটা কখনো পরিবর্তন হয় না। এরপরে বলছে পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে কোনটি? সুচেতনা। কি জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসছে আমাদের? ভাবলতা না, এটা হবে সুচেতনা। ঠিক আছে, এটার অ্যান্সার হবে সুচেতনা, এটা সুচেতনা। একটা
একটা জিনিস দেখো, এই যে আমি মাত্রই যেটা করতে চাচ্ছিলাম, এখানে আছে সুচেতনা অপশন এ, অপশন বি আছে সচেতনতা। এবার তুমি কি করবা, এই মনে হবে যেন একবার এক ঝলক দেখে মনে হবে এটাই বোধহয় সুচেতনা লেখা, ঝটপট অ্যান্সার করবা। বাসায় আসার পরে কোশ্চেন আবার যদি খুলে দেখো তখন দেখবা হাই হাই এটা তো সচেতনতা ছিল, তাহলে আমি ভুল দিয়েছি। কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়বা, তারপরে অ্যান্সার করবা, একটা মার্কস চলে যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। 48 বলছে জীবন মুক্তির চেতনাগত সত্য কার ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। জীবন মুক্তির চেতনাগত সত্য, জীবনকে মুক্ত করার যে চেতনা, এই সত্য কার ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানে কি কিসের মুক্তি পেলে এই জিনিসটা, এই ধারণাটা আমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে। আমাদের যদি জীবন মুক্ত হয় তাহলে কি আমরা স্বাধীনতা পাবো, আমাদের মাঝে সুচেতনা যখন থাকবে তখনই আমাদের জীবনে মুক্তি আসবে। এবার সুচেতনা যখন এই বিরাজ করবে আমাদের জীবনে, আমরা কোথায় বাস করি, পৃথিবীতে, এর ফলে আমরা মুক্তি পাবো মানে পৃথিবী মুক্ত হবে। বোঝা গেল? 48 এর অ্যান্সার হবে সি। 48 ফিমা বলছে 48 এর বি, না আত্মার না, পৃথিবীর। 48 এর অ্যান্সার হবে হচ্ছে সি। সুমাইয়া দেখো বলছে 48 এর সি। হ্যাঁ, এই 48টা ছিল হচ্ছে আমাদের কোশ্চেন, মানে এমসিকিউ। 48টা এমসিকিউ আমরা সলভ করলাম। আর দুইটা দিতে পারতো, আর দুইটা দিলে আমাদের 50টা হইতো। এরপরে দেখো আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই যে বনলতা সেন। এরপরে বলছে দেখো, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এই উক্তি দ্বারা কি প্রকাশ পেয়েছে? এই উক্তিটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? দেখো, সুচেতনা কবিতার প্রশ্নোক্ত উক্তি, প্রশ্নোক্ত মানে কি, প্রশ্নে উক্ত, প্রশ্নে যেটা বলা হয়েছে যে উক্তিটা, সেই পংক্তিতে কবি সমকালীন, সমকালীন বলতে কি সেই সময়কার বর্তমান সময়ের অশান্ত বিক্ষুব্ধ পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। পৃথিবীর সামাজিক অর্থনৈতিক বিপর্যয়, হিংসা, হানাহানি, হত্যা, ধ্বংস ইত্যাদি কবিকে আহত করেছে। কবি দেখেছেন মানুষই মানুষকে হত্যা করছে স্বার্থ চরিতার্থ করার জন্য। স্বার্থ চরিতার্থ বলতে কি, স্বার্থ চরিতার্থ মানে স্বার্থ সিদ্ধি করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য। পরিজনদের মানে আপনজনদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। এই অমানবিক দিকগুলোকে কবি পৃথিবীর গভীরতর অসুখ বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রয়েছে সেই বিষয়গুলোকেই বলা হচ্ছে পৃথিবীর অসুখ। এরপরে দেখো বলছে জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে আখ্যায়িত করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে বলেছে চিত্ররূপময়। বোঝা গেল? চিত্ররূপময়। এরপরে বলছে একজন পৃথিবীর, এখন পৃথিবীর গভীরতর অসুখ কেন? ওই যে একই প্রশ্ন আবার ঘুরে এসেছে, মানে এখন পৃথিবীর গভীরতর অসুখ, তার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ এখন বড় অস্থির, অস্থিরতা বিরাজ করছে পৃথিবীতে। সব হচ্ছে কি খারাপ খারাপ বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো বিরাজ করছে, তাই পৃথিবীর গভীরতর অসুখ এখন। এরপরে দেখো বলছে কবি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম কি? একমাত্র প্রবন্ধ, কবিতার কথা, তাই না? সুচেতনা কবিতায় কবি তার কোন বিশ্বাসকে শিল্পিত করেছে ব্যাখ্যা করো। সুচেতনা কবিতায় কবিতার প্রার্থিত মানে তার যে চাওয়া, আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছে। সুচেতনা কবিতায় কবি সুচেতনা বলতে শুভ চেতনাকে বুঝিয়েছে। তার মতে পৃথিবী ব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথে শুভ চেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সব বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা যা পৃথিবীর নির্জনতায়, রক্তে, যুদ্ধে নিঃশেষিত নয়। মানে যুদ্ধের মাধ্যমে সুচেতনা কখনোই শেষ হবে না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক মানে কি পৃথিবীর যে জগৎ,
এই জগতের মানুষকে জীবনময় করে রাখবে। পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মুক্তির দিশা। মানে কি, অন্ধকারের পেছনে আছে আলো, অন্ধকার কেটে গেলেই যে আলো আসে, সেই বিষয়টাকে বলা হয়েছে। এরপরে বলছে গভীরতর অসুখ কার? গভীরতর অসুখ কার? এখন পৃথিবীর। রণরক্ত সফলতা সত্য। হ্যাঁ, সময়ের প্রয়োজনে আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, তবে যুদ্ধই সবকিছু শেষ কথা নয়। আমরা সেটা মানবিকতা দিয়েও ব্যাপারটাকে বিবেচনা করতে পারি। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে দখল করেছিল, তারা যদি মানবিক হতো তাহলে অবশ্যই তারা আমাদের এটা দখল করে রাখতো না, আমাদের দেশ। আবার আমরাও মানবিক হয়েছি প্রথমে, যখন আমাদের কাজ হয় নাই তখন আমরা আবার যুদ্ধ নেমে পড়েছি, অস্ত্র হাতে তুলে নিয়েছি। যদি সকলের মধ্যে মানবিকতা থাকতো তাহলে কিন্তু ওই পরিবেশটাই আসতো না। পাকিস্তানি বাহিনীরা কি করতো না, আমাদেরকে শোষণ করতেই পারতো না মানবিকতা থাকলে। বুঝতে পেরেছো? এরপরে বলছে পৃথিবীর মানুষকে কবি কিসের মতো ভালোবাসতে চেয়েছে? পৃথিবীর মানুষকে কবি মানুষের মতো ভালোবাসতে চেয়েছে। পৃথিবীর মানুষকে কবি মানুষের মতো ভালোবাসতে চেয়েছে। এটা বলতে কি বোঝানো হয়েছে? মানুষের মতো ভালোবাসা বলতে বোঝানো হয়েছে কি জানো? প্রকৃত যে ভালোবাসা, মানুষকে মানুষের মতো প্রকৃত ভালোবাসা কবি দিতে গিয়েছে। তারপরে অনেক সময় বিপদে জড়িয়ে গিয়েছে, বিবাদে জড়িয়ে গিয়ে কবি অনেক সময় সময়ের প্রয়োজনে তার হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে, তারই হাতে নিহত হয়েছে। মানুষই মানুষকে হত্যা করছে, এবং যারা হত্যা করেছে, যাদেরকে মারছে, যে মারছে এবং যারা মরছে, তারা কেউই কিন্তু কারোর শত্রু নয়, দেখা গিয়েছে তারই নিজের জন। এরপরে বলছে কবি কাকে দূরতর দ্বীপ বলেছে? দূরতর দ্বীপ হচ্ছে যে সুচেতনা, দূরতর দ্বীপ। সুচেতনা সম্বোধনে কোনটি চিত্রিত হয়েছে? সুচেতনা সম্বোধনে চিত্রিত হয়েছে আমাদের যে কাঙ্ক্ষিত যে পৃথিবী, আমাদের কাঙ্ক্ষিত যে ভ্রাতৃত্ব, সেই ব্যাপারটাকে সুচেতনা দ্বারা বোঝানো হয়েছে। শুভ চেতনা, যেটা থাকলে মানুষ কোনো রকম হানাহানি রাহাজানিতে কি ঢুকতে পারতো না। দেখো, সুচেতনা কবিতা সবকিছু ঘুরিয়ে ফিরে একই জিনিস, বর্তমান পৃথিবীর যে রোগ, সেই রোগ থেকে মুক্তি, এই একই টপিক ঘুরিয়ে ফিরিয়ে সব কোশ্চেন আসছে। তুমি কি করবা, তোমার একটা শব্দ সৃজনশীল আসলো, তুমি বুঝতেছো না উদ্দীপকে কি দিছে, কিন্তু তুমি এটা বুঝতেছো এটা সুচেতনা কবিতা থেকে আসছে, তাইলে তুমি একদম সুচেতনার মূল ভাবের সাথে ওইটাকে কোনোভাবে বানাই ছানাই হইলেও কোনোভাবে ব্যাপারটাকে তুমি কানেক্ট করে দিবা, কারণ সুচেতনা কবিতায় ঘুরে ফিরে ওলট পালট করে একই জিনিস আসতেছে। এরপরে বলছে কোথায় নির্জনতা আছে? নির্জনতা আছে হচ্ছে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। কবির মতে এই পৃথিবীর ক্রমমুক্তি কিভাবে ঘটবে? দেখো, আবারও একই জিনিস আসছে। ক্রমমুক্তি কিভাবে আসবে? কবির কাঙ্ক্ষিত যে সুচেতনা, সেই সুচেতনা যদি সকলের মাঝে বিরাজ করে তাহলেই ক্রমমুক্তি ঘটবে। এরপরে বলছে পরিজন শব্দের অর্থ কি? পরিজন মানে হচ্ছে আত্মীয় বা স্বজন, ঠিক আছে, আত্মীয় বা স্বজন, নিজের জন। এ পথেই পৃথিবীর কর্মমুক্তি হবে। কবি কেন এ কথা বলেছেন? এ পথেই পৃথিবীর কর্মমুক্তি হবে। এই পথটা কোন পথ? সুচেতনার পথ। সুচেতনার পথ যখন থাকবে সেই পথে গেলেই ক্রমমুক্তি হবে। ক্রমটা কোনটা? পৃথিবীর যে রোগ, পৃথিবী আজ গভীরতর অসুখে আক্রান্ত। কোন অসুখ? পৃথিবীর যে অস্থিরতা। এবার অস্থিরতা কত ভাবে হতে পারে? মানুষের মধ্যে হিংসা রয়েছে, তাই মানুষ যুদ্ধ বিগ্রহে যুক্ত হচ্ছে, মানুষ তার নিজের উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে, সবসময় মানুষ নিজের কথা ভাবছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে কি উদারতা কমে যাচ্ছে, তাই না? এই সব বিষয়গুলো তুমি ব্যাখ্যা করবা যে এই জিনিসগুলো কমে যাচ্ছে, এইগুলো কমে যাওয়ার ফলে পৃথিবী আজ গভীর ব্যাধিতে আক্রান্ত। তাই জন্য কবি চেয়েছে কি, যে পৃথিবীর মানুষের মাঝে সুচেতনা নেমে আসুক, সুন্দর বোধটা নেমে আসুক, শুভ বোধটা নেমে আসুক। স্লাইড শেষ। শুভ বোধটা নেমে আসুক, ঠিক আছে? এই কারণে কবির এই কাঙ্ক্ষিত বিষয়টাকে যেহেতু কবি চেয়েছে, তাই জন্য বলছে এইভাবেই পৃথিবীর ক্রমমুক্তি, মানে কি পৃথিবীর যে এই প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশ থেকে কবি মুক্ত হতে পারবে। বুঝে গেল? আচ্ছা শুনো, তাহলে এই ছিল আমাদের আজকের সুচেতনা কবিতা। আমাদের আজকে 16টা কোশ্চেন, না 16টা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন আমরা দেখলাম। অনুধাবনমূলক তোমাদের হিউজ কোশ্চেনের দরকার নাই। 16টা কোশ্চেনে তোমাদের একটা ধারণা হলো কি
সচেতনা কবিতার মূল ভাব একই, ঘুরে ফিরে একই। প্রত্যেকটা জিনিসেই কিন্তু দেখবা এক একটা টপিকের এক একটা মূল ভাব ঘুরে ফিরে সেই একই মূল ভাব নিয়ে ঘুরে ফিরে একই অ্যান্সার হয়। বুঝতে পেরেছো? সুচেতনা কবিতা থেকে তোমার একটা উদ্দীপক এমন তুলে দিতে পারে যেটা তোমাকে বিভ্রান্ত করবে, যে কি বোঝাচ্ছে। তুমি জাস্ট এইটুকু বুঝবা যে এটা কি অনুকূল নাকি প্রতিকূল। যদি প্রতিকূল হয় তাহলে রণরক্ত ওই বিষয়টা তুমি ব্যাখ্যা করবা, পৃথিবীর যে খারাপ দিক সেটা তুমি ব্যাখ্যা করবা। আর যদি অনুকূল হয় তাহলে তুমি ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করবা যে সবার মধ্যে সুচেতনা চাচ্ছে কবি, সুচেতনা থাকলে ব্যাপারটা ভালো হবে, সেই মানে পজিটিভ অ্যান্সারে পজিটিভ ভাবে জিনিসটা ব্যাখ্যা করবা। তোমাদের কিন্তু এটা কিন্তু টেকনিক, বুঝছো? এগুলো অনেক সময় হয় বোর্ড পরীক্ষায় সারা জীবন পড়ে গেছে সহজ সহজ যেগুলো বুঝতে কোনো প্রবলেম হয় না, বোর্ড পরীক্ষায় গিয়ে এমন এক উদ্দীপক দিছে বুঝতেই পারতেছো নাকি। তুমি জাস্ট এইটা বোঝা, তুমি বুঝতে পারবো কোনটা জানো, যদি তুমি একদম ধরতেই না পারো উদ্দীপকটা কোথা থেকে দিছে, তুমি দেখবা জ্ঞানমূলক প্রশ্নটা কোথা থেকে দিছে। জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক এই দুইটা তো বোঝাই যায় যে কোন জায়গা থেকে দিছে, তাহলে গ এবং ঘ সেইখান থেকেই আসবে। বোঝা গেল? ওই উদ্দীপক দেখে যেন ভয় পেয়ে কেউ ছেড়ে এসো না। তো এগুলো হচ্ছে ট্রিক্স, এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে তোমাদের দেখবা সৃজনশীল গুলো অনেক ভালো হবে। আর এমসিকিউ সলভ করে তো বুঝতে পারলে যে আমাদের এখনো বেশ কিন্তু ঘাপলা রয়েছে, এখনো পড়াশোনাতে আমাদের কমতি রয়েছে, সেগুলো ভালোভাবে পড়বে। তোমাদের মেবি হচ্ছে গ্রুপে নোটিশ দিছে দেখলাম যে তোমাদের সাহিত্য খেলা থেকে এক্সাম, তো সাহিত্য খেলা এক্সামের মতোই দিও, ভেবো যে এটা এক্সামই দিচ্ছ, এক্সামের আগে কি প্রিপারেশন নাও না? বোর্ড এক্সামে প্রিপারেশন ছাড়া যাও না, তাহলে এই এক্সামেও কেউ প্রিপারেশন ছাড়া বসবা না। এই এক্সামে প্রিপারেশন নিয়ে বসবা মানে কি তোমার একটা জিনিস ফুল কভার হয়ে যাবে। আর সুচেতনা থেকে সব আবার ভালোভাবে পড়বা। এটার এক্সাম কবে হবে তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কি বারে? বৃহস্পতিবারে রাত 8টায় তোমাদের সাথে আমার দেখা হবে। যারা লাইভ ক্লাস করতে পারোনি আজকে তারা হচ্ছে অবশ্যই রেকর্ড ক্লাস করে নিও, নোটিশগুলো চেক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বৃহস্পতিবার দেখা হবে তোমাদের সাথে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।